সাফিককে বিদায় করে নিজের ঘরে দরজা আটকে ডায়েরিটা নিয়ে বিছানায় গিয়ে বসে অভি। উত্তেজনায় তার হাত কাঁপে। মাঝারি আকারের একটা গাঢ় নীল রঙের রেক্সিনের কাভারওয়ালা সাদামাটা ডায়েরি, অনেকটা জার্নালের মতো। ছোট ছোট অন্তর্ভুক্তি, কখনো 2 লাইন বা আধা পৃষ্ঠা, কখনো তারিখ আছে কখনো নেই। অভিক হাতে নিয়ে বার কয়েক নাড়াচাড়া করে ডায়েরিটা পড়তে শুরু করার আগে নানা রকম ভয় আর সংশয় এসে ভর করে তার ওপর। ভাবে না জানি কোন অজানা আর অপরিচিত অর্পিতাকে জানতে চলেছে সে। সুজাতা বাবাকে রাতে খাবারের জন্য ডাকে। বাবা, রাত হয়ে গেছে, খাবে এসো। খাবার টেবিলে অনেক তাকে অন্যমনস্ক দেখে সুজাতা জানতে চায়, বাবা তোমার কি শরীর খারাপ লাগছে? একটু নড়ে চড়ে বসে সে বলে, কই না তো। তবে খাচ্ছ না কেন বাবা? আর কথা না বাড়িয়ে খাওয়া শেষ করে নিজের ঘরে চলে আসে সে। ডায়েরিটা নিয়ে বিছানায় বসে বেডসাইড টেবিলে রাখার ল্যাম্পটা জ্বালিয়ে নেয়। পড়তে শুরু করে প্রথম পৃষ্ঠা থেকে। 1, কোনো তারিখ লেখা নেই। সেদিন শাশুড়িমা আর আজ পিসিমা বাবাকে ধুলাই করেছেন আমার সামনে। ওদের চাওয়ার মতো পণের সব কিছু দিতে পারেনি বলে যাতা গালাগাল করেছে তাকে। আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছিল তখন। আমার কিছুই করবার বা বলবার ছিল না, কারণ আমার স্কুল মাস্টার বাবা যা দিয়েছেন তাতেই তিনি প্রায় সর্বশান্ত হয়েছেন। এখন আর আমার ভাইয়ের কাছে যাবার উপায় নেই, কারণ বাবার ভিটেমাটি অনেকটাই আমার জন্য খরচ হয়ে গেছে। এটাই হয়তো মেয়েদের নিয়তি। 2, তারিখ নেই। আমার সন্তান হবে শুনে শাশুড়িমা অমনে হয় খুশি হননি। তার মেয়ের বিয়ে হয়েছে বছর 5, আজও বাচ্চা হয়নি। বাড়ির পুরনো ঝি মলিনাদি একটা কথা বলেছিল সেদিন, কারোর কান কথায় কান দেব না ভেবে ওইসব নিয়ে ভাবনা করিনি। আজ বুঝলাম মলিনাদি মিথ্যে বলেনি। তিনি চাইছিলেন আমার আগে তার মেয়ের কোলে সন্তান আসুক। আমি ভাবছি, অভি কি তার সন্তান নয়? মা হয়ে তিনি কেন নিজের সন্তানদের সাথে পক্ষপাতিত্ব করবেন? তারিখ না থাকলেও অভিক বুঝতে পারে এটা 25, 26 কিংবা তারও বেশি আগের কথা। আবারও পড়তে শুরু করে। 3, তারিখ নেই। আজ আমার বড় খুশির দিন। শহরে যে নতুন এনজিওটা অফিস খুলেছে সেখানে চাকরি করবার জন্য অভিকের মতামত জানতে চেয়েছিলাম। ও রাজি হয়েছে আর বলেছে ওর মাকেও সামাল দেবে। বড় একটা দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম যেন। এখন মানে চাকরিটা পেলেই বাঁচি। অনেক দিন তো অপেক্ষা করলাম। এখন মেয়েরা কঙ্কন আর কল্পনা স্কুলে যাওয়া শুরু করেছে। এত কষ্ট করে, এত পরিশ্রম করে বাবার টাকা শ্রাদ্ধ করে ডিগ্রি নিয়ে এভাবে শিক্ষার অবমাননা করার কি কোনো মানে আছে? একটু কষ্ট হবে, তাহলেও আমি সামাল দিতে পারবো। অভিক মনে মনে হাসে সেদিনের কথা মনে করে। আসলেই সেদিন অনেক খুশি হয়েছিল অর্পিতা। 4, 20/11/80। আজকের তারিখটা লিখে রাখলাম। বিয়ে তারিখের মতো এটাও আমার জীবনে একটা স্মরণীয় দিন। আজ বাড়ির সবার মা, বাবা, বড়দি, দেবর এবং অন্যান্যদের আপত্তির মুখেই অভিকের সাহসের জোরে চাকরিতে জয়েন করে এসেছি। নিজেকে কেমন যেন স্বাধীন স্বাধীন লাগছিল অফিসে গিয়ে। ওখানে বাড়ির মতো কেউ মা, কেউ বৌদি, কেউ বৌমা কিংবা কেউ অর্পি বলে আমায় ডাকছিল না। একটু ভয় ভয় লাগছিল, তবে সেটা বাড়ির মতন নয়। বাড়িতে যেমন কারোর মুখে খুশির বদলে দেখি অভিযোগের সুর, ওখানে কাজের চাপ থাকলেও তার নিয়ম মাফিক সকালবেলা তৈরি হয়ে যাবে। বাইরে যাবার সময় মনটা অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আমার বুকটা ফুলে উঠেছিল কয়েক হাত। মেয়ে মানুষের পরিচয়ের বাইরে আমি এখন একজন কর্মজীবী মেয়ে। বিকেলে অবশ্য মা আর মালতীদির কালো মুখ হজম করতে হয়েছে। কঙ্কনা আর কল্পনাকে স্কুল থেকে আনা নেয়া, বাকি সময়টা সামলানোর ঝক্কির বেশ বড় একটা ফিরিস্তো দিয়েছিল তারা। আমি চুপ করেছিলাম। কথা বাড়িয়ে ঝগড়া বাজাতেই আমার যত ভয়। 5, তারিখ নেই। দিনে দিনে চাকরি নয়, সংসার আমার কাছে কঠিন মনে হচ্ছে। আর দুদিকে সমতা ঠিক করতে গিয়ে আমি যেন হিমশিম খাচ্ছি। অফিসের কাজে 9টা 5টা থাকলেও বাড়িতে কোনো টাইম টেবিল নেই। অভিকের ইঞ্জিনিয়ার ছোট ভাই এই শহরের বাইরে পোস্টিং নিয়ে চলে গেছে, তাই বাড়ির সব দায়িত্ব এখন আমাদের। একটু ভুল ত্রুটি হলেই আমার চাকরির খোটাটা হজম করতে হয়। কিন্তু সে যাই বলুক, আমি কিন্তু চাকরি থেকে ইস্তফা নেব না, কারণ ওই সময়টা শুধু আমার একার, আমার একান্ত সময়। সেখানে আমি শুধু অর্পিতা, একটি মানুষ, একটি কর্মী।
অভিক উপলব্ধি করে সেসব দিনের কথা সত্যি প্রচণ্ড একটা ধকল গেছে অর্পিতার ওপর দিয়ে। পাতার পর পাতা উল্টে যেতে থাকে। অভিক তেমন উল্লেখযোগ্য কিছুই চোখে পড়ে না। সময় প্রায় 8 পৌড়ে কথা, সবই প্রায় 8 পৌড়ে কথা। কোথাও 2 লাইনে কিংবা 2 বাক্যে শেষ হয়ে গেছে। 6 তারিখ নেই। মা মানে শাশুড়ি আর অন্যান্যদের মানে তার অন্যান্য ছেলেমেয়েরা ও ভাই বোনেরা আমায় একটা পুত্র সন্তানের জন্য ক্রমাগত চাপ দিয়ে চলেছেন। আমি তো বেশ সুখেই আছি আমার কঙ্কনা আর কল্পনাকে নিয়ে। অভিককে মার কথাটা বলতেই ও মায়ের সুরে সুর মেলালে বলল, একটা ছেলে হলে কিন্তু মন্দ হতো না। দেখছো না মেয়েরা কেমন তরতরিয়ে বড় হয়ে যাচ্ছে। বাড়িতে একটা ছেলে থাকলে বেশ হতো এখন কিচিরমিচির করে মাতিয়ে রাখতো বাড়িটা। আমি বলেছিলাম, অভি কি আমায় ছেলে হবার গ্যারেন্টি দিতে পারে? ও কৌশলে এড়িয়ে যেতে বলেছে, চেষ্টা করতে দোষ কি। 7, 11, 8, 82। গত একটা বছর আমার ওপর দিয়ে বেশ একটা দখল গেলেও একটা সুসংবাদ এসেছে আমার জীবনে। হ্যাঁ, আমার একটা ছেলে হয়েছে। যাক বাবা, বাঁচা গেল। আরও একটি মেয়ে হলে আবারও হয়তো কোনো চাপে পড়তে হতো। সমাজ তো আর মেয়েদের এত সহজে ছেড়ে দেয় না। সংসার, চাকরি, মেয়েদের স্কুল, লেখাপড়া সব মিলে কি যে এক সময় গেছে আমার। 2 লাইন পড়তেই হঠাৎ থমকে যায় সে। 6 তারিখ নেই। আর সারাদিন কাজে মন বসাতে পারিনি। গত বছর একবারও লিখতে বসিনি, মানে বসার সুযোগ হয়নি। এই ডায়েরি ছাড়া কোথায় আমার মনটা হালকা করব এখন? এত বছর পর অভিক আমায় এমন একটা বিপদে ফেলে দেবে তা আমি ভাবতেই পারিনি। অভিক আমার ভালোবাসা, আমার সম্মান, আমার স্মৃতির সিঁদুর, আমার সন্তানদের জনক। আমি কিছু ভাবতে পারছি না। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর ভালোবাসায়। একবার সেখানে চির ধরলে তার ভাঙন কি রোকা যায়? যাকে আমি এতকাল শুধু আমার একনিষ্ঠ প্রেমিক বলেই জানতাম, যার চোখে শুধু আমার ছবি দেখতাম, যার চোখে দৃষ্টি আজ আমার দুর্বিষহ মনে হচ্ছে আমার। হাই ভগবান, এ কেমন পরীক্ষায় ফেলেছ আমায়। আজ রাতে অভিককে কি বলবো আমি? কি বলা উচিত আমার? আমি কি সত্যি অভিকের ঢাল হয়ে থাকতে পারবো সারা জীবন? পড়তে পড়তে অভিকের হৃদস্পন্দন অস্বাভাবিক রকম বেড়ে যায়। নিজের বুকে ধরাস ধরা শব্দগুলো যেন প্রচণ্ড শব্দে কান বাজতে থাকে। এতকাল ধরে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা তার জীবনে গোপন অধ্যায়টা মনে পড়ে যায়। অর্পিতার সহযোগিতা সে নিজেই বলতে গেলে একদম ভুলে গিয়েছিল তার সেই ঘটনাটা। তার স্পষ্ট মনে পড়ে যায় সেই সব দিনের কথা, যা অর্পিতার বিশ্বস্ততা সবার চোখের আড়ালে রয়ে গেছে এতকাল। সেবার অফিসের একটা প্রজেক্টের কাজে তাকে রাজশাহীতে থাকতে হয়েছিল 1 বছরের মতো। ছুটি ছাটা আর সপ্তাহ শেষে সে বাড়িতে ফিরে আসতো। সেই সময় সেখানে তার সাথে নমিতার মানে সেই অফিসের সহকর্মী সুদীপ্তর বিধবা বোনের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। প্রজেক্টের কাজ শেষে যখন শেষবারের মতন ফিরে আসবে তখন নমিতা জানিয়েছিল সে অন্তঃসত্ত্বা। তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ব্যাপারটা জানাজানি হওয়ায় নমিতাও হয়েছিল ঘর ছাড়া। তাই অভিক তাকে আলাদা বাসা ভাড়া করে রেখে ফিরে এসেছিল আর দূর থেকেই যোগাযোগ রক্ষা করে চলছিল। অফিসে ট্যুরে কথা বলে সে ছুটে গিয়েছিল সেখানে নির্ধারিত তারিখে, কিন্তু নমিতা একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে লেবার রুমেই টেবিলে মারা গিয়েছিল। মাথা খারাপ হয়ে গেছিল অভিকের। ছুটে গিয়েছিল নমিতাদের বাড়ি। তারা প্রচণ্ড অপমান করেছিল তাকে। এরপর সে এক নার্সের কাছে মেয়েটিকে রেখে ফিরে এসেছিল অর্পিতার কাছে। তার কাছে সব দোষ স্বীকার করে মাপ চেয়েছিল আর তার জীবন সঙ্গী হিসাবে তার সব গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছিল তাকে। তার চেয়েও বড় আবদার করেছিল স্ত্রীর কাছে নমিতার মেয়েকে আপন করে নেবার জন্য। আর সেই ব্যাপারটা যে কতটা কষ্ট দিয়েছে অর্পিতাকে তা সে কখনোই উপলব্ধি করেনি। ভেবেছিল একটা ক্ষমা আর অনুশোচনা যথেষ্ট ছিল। ওই ব্যাপারটা নিয়ে অর্পিতার সাথে কথাও বলেনি তেমন একটা। ভালো করে জানতেও চায়নি স্ত্রীর মনের অবস্থা। আবার পাতা উল্টায়।